শুভ সকাল বন্ধুরা। আজ হলো 31 জুলাই 14 শ্রাবণ শুক্রবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো বন্যা বিধ্বস্ত 4 জেলায় 6 মাসের কিস্তি রেহাই, ঋণ সুদে বাড়তি সময়, কেন্দ্রের কাছে বিশেষ প্যাকেজ চাইল আসাম, ক্ষতিগ্রস্ত পরিবারের অ্যাকাউন্টে শীঘ্রই আর্থিক সাহায্য ঘোষণা মুখ্যমন্ত্রীর। উদারবন বিস্ফোরণ কাণ্ড, নিহত 4 শ্রমিকের পরিবারকে 20 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ। হজ 2027 10 আগস্টের মধ্যে প্রথম কিস্তির 1.52 লক্ষ টাকা জমার নির্দেশ। আসাম সহ উত্তর পূর্বের 6 রাজ্য থেকে প্রাথমিকভাবে নির্বাচিত 2800 হজযাত্রী। বরাকে মাল্টিমডেল লজিস্টিক পার্কের প্রয়োজনীয়তা নিয়ে সংসদে সরব সাংসদ কোনাদপুর কায়স্থ। শিক্ষাগত যোগ্যতার ভুয়ো শংসাপত্র, বিপাকে সরিষা চোরাকুড়ি ওয়ার্ড সদস্য, তদন্তে শ্রীভূমি জেলা প্রশাসন। সরকারি নালার উপর মন্দির নির্মাণের চেষ্টার অভিযোগ, প্রশাসনের দ্বারস্থ শিলচরের শ্রীমা লেনের বাসিন্দারা। এবং সর্বশেষ খবরটি হল শিলচরে ক্যাপিটাল পয়েন্ট রাঙ্গিরখাড়ি ফ্লাইওভারের পাইল টেস্টের প্রস্তুতি শুরু। এবারে শুনুন বিস্তারিত খবর। বন্যার ধাক্কায় বিপর্যস্ত উজান আসামের 4 জেলার মানুষকে বড় আর্থিক স্বস্তি দিল রাজ্য সরকার। শিবসাগর, চড়াইদেউ, যোরহাট ও গোলাঘাট জেলার বন্যা দুর্গত যোগ্য ঋণ গ্রহীতাদের জন্য 6 মাসের ইএমআই রেহাই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। অর্থাৎ আগামী 6 মাস ঋণের কিস্তি না দিলেও খেলাপি হিসেবে গণ্য করা হবে না ঋণগ্রস্তদের। শুধু তাই নয়, বিভিন্ন ক্ষেত্রে ঋণ পরিশোধের মেয়াদও উল্লেখযোগ্যভাবে বাড়ানো হচ্ছে। একই সঙ্গে কেন্দ্রের কাছে এই 4 জেলার জন্য পৃথক বিশেষ প্যাকেজের দাবিও তুলেছে আসাম সরকার। বৃহস্পতিবার বন্যা পরিস্থিতি নিয়ে একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণা করতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, এবারের বন্যা সাধারণ দুর্যোগ নয়, বরং দ্রুত আঘাত হানা অস্বাভাবিক উচ্চ তীব্রতার বিপর্যয়। ফলে শুধু তারা নয়, ক্ষতিগ্রস্ত পরিবার, কৃষক, ব্যবসায়ী এবং শিল্পোদ্যোগীদের পুনরায় ঘুরে দাঁড়ানোর সুযোগ করে দেওয়াই এখন সরকারের প্রধান লক্ষ্য। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী গৃহঋণ, শিক্ষা ঋণ, গাড়ির ঋণ, কৃষি ঋণ, স্বনির্ভর গোষ্ঠীর ঋণ, মৎস্য চাষ, পোলট্রি, শূকর পালন, ডায়েরি এবং ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্পের ঋণ সবই এই বিশেষ সুবিধার আওতায় আসবে। তবে প্রকৃত ক্ষতিগ্রস্ত এবং নিয়মিত ঋণ পরিশোধকারী গ্রাহকরাই এই সুবিধা পাবেন। এনপি বা অনুৎপাদক সম্পদ হিসেবে চিহ্নিত ঋণ এই ছাড়ের আওতায় আসবে না। মুখ্যমন্ত্রী জানান, কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের সঙ্গে আলোচনা, রাজ্য স্তরের ব্যাংকার্স কমিটির বৈঠক এবং রিজার্ভ ব্যাংক ও নাবার্ডের প্রতিনিধিদের সঙ্গে পরামর্শের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুধু শিবসাগর ও যোরহাট জেলাতেই বর্তমানে প্রায় 11,400 কোটি টাকার ঋণ রয়েছে। বন্যার জেরে বহু পরিবার ও ব্যবসা আর্থিক সংকটে পড়ায় এই বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সবচেয়ে বেশি সুবিধা পাচ্ছে ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্পক্ষেত্র। এই খাতের ঋণের ক্ষেত্রে 6 মাসের মোরাটোরিয়ামের পাশাপাশি ঋণ সুদের মেয়াদ 3 বছর থেকে বাড়িয়ে সর্বোচ্চ 7 বছর পর্যন্ত করা যাবে। সরকার আরও ঘোষণা করেছে, ঋণ গ্রহীতারা সর্বোচ্চ 10,000 টাকা পর্যন্ত জামানতবিহীন যোগ্য ঋণ নিতে পারবেন। বন্যার পর দৈনন্দিন খরচ ও জরুরি প্রয়োজন মেটাতে এই অর্থ সহায়তা করা হবে। এদিকে কেন্দ্রের কাছে পৃথক প্যাকেজের দাবিও করেছে আসাম সরকার। রাজ্যের দাবি, এবারের বন্যাকে অস্বাভাবিক ও উচ্চ তীব্রতার দুর্যোগ হিসেবে বিবেচনা করে ক্ষয়ক্ষতির মূল্যায়ন ও কেন্দ্রীয় সহায়তার ক্ষেত্রে বিশেষ ব্যবস্থা গ্রহণ করতে হবে। পরবর্তী খবরটি হল উদারবন বিস্ফোরণ কাণ্ড, নিহত 4 শ্রমিকের পরিবারকে 20 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ। উদারবন্দের পানগ্রাম এলাকার রড ইন্ডাস্ট্রিতে বিস্ফোরণের ঘটনায় নিহত 4 জন শ্রমিকের পরিবারকে 20 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দিল কেডি গ্লোবাল ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড কর্তৃপক্ষ। বৃহস্পতিবার কেডি গ্লোবাল ইনফ্রাস্ট্রাকচার লিমিটেডের পক্ষ থেকে নিহতদের চেকগুলো নিহতদের পরিবারের সদস্যদের হাতে তুলে দেন কাছাড়ের অতিরিক্ত জেলা কমিশনার রক্তিম বড়ুয়া, উদারবন সার্কেল অফিসার প্রণবানন্দ দুয়ারা, জেলা পরিষদ সদস্য রোহিত সিং, পানগ্রাম ও উদারবন পঞ্চায়েতের প্রতিনিধিরা এবং এলাকার অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। গত 26 জুলাই উদারবন্দের পানগ্রাম প্রথম খণ্ডে অবস্থিত এই রড কারখানায় হঠাৎ এক বিস্ফোরণের ঘটনা ঘটে। সেই ভয়াবহ দুর্ঘটনায় কারখানার স্থানীয় 3 জন শ্রমিক সহ বহির্রাজ্যের এক চালকের মৃত্যু হয়। ঘটনার পরদিনই রাজ্য সরকারের পক্ষ থেকে
নিহতদের পরিবারকে 5 লক্ষ টাকা করে সাহায্য প্রদান করা হয়েছিল। এ ব্যাপারে উদারবন্দে জেলা পরিষদ সদস্য রোহিত সিং বলেন, গত 26 জুলাই কারখানায় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনার পর স্থানীয় প্রশাসন ও বিধায়ক রাজদীপ গোয়ালার উপস্থিতিতে এক প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে কোম্পানি কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য 20 লক্ষ টাকা করে আর্থিক সহায়তার সিদ্ধান্ত নেওয়া হয় এবং সেই অনুযায়ী ক্ষতিপূরণের চেক হস্তান্তর হয়েছে। এই দ্রুত পদক্ষেপের জন্য জেলা প্রশাসন, স্থানীয় বিধায়ক ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের ধন্যবাদ জানানো হয়েছে। এক্ষেত্রে পিএফ ও ইন্স্যুরেন্সের বকেয়া সুবিধা দিয়েও নিহতদের পরিবার পরবর্তীতে আলাদাভাবে লাভ করবে বলে জানা গেছে। পরবর্তী খবরটি হল, বরাক উপত্যকায় মাল্টিমডেল লজিস্টিক পার্কের প্রয়োজনীয়তা নিয়ে সংসদে সরব রাজ্যসভার সাংসদ কোনাদপুর কায়স্থ। বৃহস্পতিবার সংসদে অধিবেশনের 0 আওয়ারে এ বিষয়ে প্রশ্ন উত্থাপন করেন তিনি। তার বক্তব্য, বরাকে একটি মাল্টিমডেল লজিস্টিক পার্ক গড়ে উঠলে সড়ক, রেল ও অভ্যন্তরীণ জল পরিবহন ব্যবস্থাকে আরও উন্নত করবে। রাজ্যসভার সাংসদ কোনাদপুর কায়স্থ বলেন, জাতীয় মহাসড়কের উন্নয়নমূলক কাজ চলছে। শিলচর কেন্দ্রিক ব্রডগেজ রেল নেটওয়ার্ক এবং নৌ চলাচলের উপযোগী বরাক নদী, এসব সব কিছুই মাল্টিমডেল লজিস্টিক পার্কের মতো একটি প্রকল্পের জন্য শক্তিশালী ভিত্তি গড়ে তুলেছে। উপযুক্ত পরিকাঠামো গড়ে উঠলে সরকারের অ্যাক্ট ইস্ট পলিসির আওতায় প্রতিবেশী রাজ্য ও বাংলাদেশের সঙ্গে বাণিজ্যের ক্ষেত্রে এই অঞ্চলটি একটি প্রধান লজিস্টিক কেন্দ্র হিসেবে গড়ে উঠতে পারে। বরাক উপত্যকার জনসংখ্যা 45 লক্ষেরও বেশি এবং এখানকার মানুষ তাদের উদ্যোক্তাশীল মানসিকতা, দক্ষতা, জনশক্তি এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্পের শক্তিশালী ঐতিহ্যের জন্য পরিচিত। একটি আধুনিক লজিস্টিক পার্ক ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে, বেসরকারি বিনিয়োগ আকর্ষণ করবে, পরিবহন খরচ কমবে এবং সরবরাহ ব্যবস্থাকে শক্তিশালী করবে। শুধু তাই নয়, কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ, খাদ্য প্রক্রিয়াজাতকরণ ও বাঁশভিত্তিক শিল্প স্থাপনে উৎসাহ যোগাবে লজিস্টিক পার্ক। এ ধরনের প্রকল্প ফসল তোলার পরবর্তী ক্ষতি কমিয়ে ও বাজারে পণ্য পৌঁছানোর সুবিধা বাড়িয়ে চা চাষি, কৃষক, ব্যবসায়ী এবং রপ্তানিকারকদেরও ব্যাপকভাবে উপকৃত করবে। এই অঞ্চলের অব্যবহৃত অর্থনৈতিক সম্ভাবনাকে কাজে লাগানোর পাশাপাশি উত্তর পূর্বাঞ্চলে সুষম আঞ্চলিক উন্নয়নে অবদান রাখবে এই প্রকল্প। সেজন্য এ বিষয়ে কেন্দ্রীয় সরকারের দৃষ্টি আকর্ষণ করে পিএম গতিশক্তি ন্যাশনাল মাস্টার প্ল্যানের আওতায় বরাক উপত্যকায় একটি মাল্টিমডেল লজিস্টিক পার্ক স্থাপনের আর্জি জানান সাংসদ। প্রসঙ্গত, কাছাড়, শ্রীভূমি ও হাইলাকান্দি জেলা নিয়ে গঠিত বরাক উপত্যকা হল রাজ্যের দক্ষিণাঞ্চল এবং উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য মিজোরাম, ত্রিপুরা ও মণিপুরের প্রবেশদ্বার বলে পরিচিত। তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে আন্তর্জাতিক সীমানা থাকায় এই অঞ্চলটি অত্যন্ত কৌশলগত ও অর্থনৈতিক গুরুত্ব অনেক বেশি। ভৌগোলিক অবস্থান অনুকূল হওয়া সত্ত্বেও এই অঞ্চলটি উচ্চ লজিস্টিক্স ব্যয়, অপর্যাপ্ত গুদামজাতকরণ সুবিধা এবং বিচ্ছিন্ন পরিবহন কাঠামোর সমস্যার সম্মুখীন। একটি লজিস্টিক্স ব্যবস্থার অভাবে কৃষিপণ্য, চা, বাঁশ, উদ্যানজাত ফসল এবং স্থানীয়ভাবে উৎপাদিত অন্যান্য পণ্য প্রায়শই জাতীয় ও আন্তর্জাতিক বাজারে দক্ষতার সঙ্গে পৌঁছাতে ব্যর্থ হয়। তাই বরাক উপত্যকায় মাল্টিমডেল লজিস্টিক পার্ক স্থাপন অত্যন্ত জরুরি। পরবর্তী খবরটি হল, শিক্ষাগত যোগ্যতার ভুয়ো শংসাপত্র বিপাকে সরিষাচড়াকুড়ি ওয়ার্ড সদস্য। গ্রাম পঞ্চায়েতের স্বচ্ছতাকে কলঙ্কিত করলেন সরিষাচড়াকুড়ি ওয়ার্ড সদস্য সুমন। টাকা দিয়ে নিজের শিক্ষাগত যোগ্যতা পাল্টেছেন তিনি। নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার পর থেকেই তার বিরুদ্ধে এই অভিযোগ উঠেছিল। রাত জুড়ে তখন নির্বাচনী বৈতরণী পার হয়ে গেলেও এখন অভিযোগের সত্যতা প্রমাণের দাবি তোলা হয়েছে। এ নিয়ে শ্রীভূমির জেলা আয়ুক্তকে লিখিত অভিযোগও দায়ের করা হয়েছে। অভিযোগপত্রে জেলা প্রশাসনের কাছে সুমন দাসের শিক্ষাগত যোগ্যতার শংসাপত্রের সত্যতা অবিলম্বে তদন্ত করার দাবি জানানো হয়েছে। একই সঙ্গে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে ওয়ার্ড সদস্য হিসেবে দায়িত্ব পালন থেকে বিরত রাখার পাশাপাশি ভুয়া হলফনামা ও জাল শংসাপত্র ব্যবহারের অভিযোগে তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের আবেদন জানানো হয়েছে। জানা গেছে, প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে, অভিযুক্তকে ডেকেও পাঠানো হয়েছে। উল্লেখ্য, শ্রীভূমি জেলার সরিষাচড়াকুড়ি গ্রাম পঞ্চায়েতের 4 নম্বর ওয়ার্ডের
নির্বাচিত সদস্য সুমন দাসের বিরুদ্ধে ভুয়া মাধ্যমিকের শংসাপত্র ও মিথ্যা হলফনামা জমা দিয়ে 2025 সালের পঞ্চায়েত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা ও বিজয়ী হওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। এই অভিযোগে জেলা কমিশনার তথা 2025 সালের পঞ্চায়েত নির্বাচনের রিটার্নিং অফিসারের কাছে লিখিত অভিযোগ দাখিল করেছেন ওই এলাকার একাধিক বাসিন্দা। ইতিমধ্যে বিষয়টি নিয়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে তদন্ত শুরু হয়েছে। শীঘ্রই তদন্ত শেষে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানা গেছে। অভিযোগপত্রে পুলক দাস, বাপন দেবনাথ, নীতিশ দাস, উজ্জ্বল মাসুদ্র, রতন কৈরি প্রমুখ জানান। সরিষা চোরাকুড়ি গ্রাম পঞ্চায়েতের 4 নম্বর ওয়ার্ডের বাসিন্দা সুমন দাস মনোনয়নপত্র জমা দেওয়ার সময় নিজেকে আসাম সংস্কৃত বোর্ডের মাধ্যমিক উত্তীর্ণ বলে হলফনামায় উল্লেখ করেন। সেই সঙ্গে তিনি আসাম সংস্কৃত বোর্ডের প্রবেশিকা পরীক্ষার একটি শংসাপত্র জমা দেন। অভিযোগকারীদের দাবি ওই শংসাপত্রটি জাল এবং বেআইনিভাবে তৈরি করা হয়েছে। অভিযোগে আরও উল্লেখ করা হয়েছে, একই এলাকার বাসিন্দা পুলক দাস আরটিআইয়ের মাধ্যমে আসাম সংস্কৃত বোর্ডের কাছে শংসাপত্রটির সত্যতা যাচাইয়ের আবেদন করেন। পরবর্তীতে বোর্ডের ডেপুটি ডিরেক্টরের কার্যালয় থেকে প্রাপ্ত 16 ডিসেম্বর 2025 তারিখের প্রতিবেদনে জানানো হয়, সংশ্লিষ্ট শংসাপত্রে তৎকালীন সচিবের স্বাক্ষরের সঙ্গে বোর্ডের নথিভুক্ত স্বাক্ষরের মিল পাওয়া যায়নি। পাশাপাশি সুমন দাসের নামে উল্লিখিত রোল নম্বর ও পরীক্ষার তথ্য গ্রহণযোগ্য নয় বলে প্রতিবেদনে উল্লেখ রয়েছে বলে অভিযোগকারীরা দাবি করেছেন। এই প্রেক্ষাপটে অভিযোগকারীদের বক্তব্য, ভুয়া শিক্ষাগত যোগ্যতার শংসাপত্র এবং মিথ্যা হলফনামার ভিত্তিতে সুমন দাস নির্বাচনে অংশগ্রহণ করেছেন, ফলে সরকারি নিয়ম অনুযায়ী তার প্রার্থিত্ব বাতিল হওয়া উচিত বলে মন্তব্য করেন তারা। পরবর্তী খবরটি হল, হজ 2027-এর জন্য প্রাথমিকভাবে নির্বাচিত হজযাত্রীদের অগ্রিম অর্থ জমা দেওয়ার নির্দেশ জারি করেছে ভারতীয় হজ কমিটি। 30 জুলাই প্রকাশিত বিজ্ঞপ্তি নং 4-এ জানানো হয়েছে, প্রাথমিকভাবে নির্বাচিত প্রত্যেক হজযাত্রীকে 1,52,300 টাকা অগ্রিম হিসেবে আগামী 10 আগস্ট 2026 অথবা তার আগে জমা দিতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে অর্থ জমা না দিলে সংশ্লিষ্ট আবেদনকারীর প্রাথমিক নির্বাচন বাতিল হতে পারে বলে কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে। রাজ্য হজ কমিটির সূত্রে জানা গেছে, হজ 2027-এর জন্য যৌথ রাজ্য হজ কমিটির আওতাধীন আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, সিকিম, অরুণাচল প্রদেশ ও মিজোরাম থেকে মোট 2800 আবেদনকারী প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছেন। এই তালিকা চূড়ান্ত নয়। নির্ধারিত সময়ের মধ্যে অগ্রিম অর্থ জমা দেওয়া এবং অন্যান্য আনুষ্ঠানিকতা সম্পন্ন করার পরই পরবর্তী প্রক্রিয়া এগিয়ে যাবে। ভারতীয় হজ কমিটি প্রাথমিকভাবে নির্বাচিত হজযাত্রীদের নির্ধারিত সময়সীমার মধ্যে অর্থ জমা দেওয়ার পাশাপাশি প্রয়োজনীয় নথিপত্র সঠিকভাবে সংরক্ষণ এবং পরবর্তী নির্দেশিকা অনুসরণ করার পরামর্শ দিয়েছে। রাজ্য হজ কমিটির কর্মকর্তারাও জানিয়েছেন, ভিসা, স্বাস্থ্য পরীক্ষা, প্রশিক্ষণ, ভ্রমণসূচি সহ হজযাত্রার পরবর্তী সব নির্দেশ পর্যায়ক্রমে প্রকাশ করা হবে। তাই সব নির্বাচিত আবেদনকারীকে রাজ্য হজ কমিটির সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখার আহ্বান জানানো হয়েছে। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।